হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উত্তরণ ইউটিউব চ্যানেল। আজ উপস্থিত হয়েছি বিভিন্ন কলেজের পরীক্ষায় কিভাবে আমরা একটি চরণ থেকে সংস্কৃত ছন্দ, গণ, জ্যোতি নির্ণয় করব। খুব প্রাথমিক আলোচনার মাধ্যমে কিভাবে আপনারা অতি সহজেই অল্প সময়ের মধ্যে সংস্কৃত ছন্দ নির্ণয় করবেন তার একটা প্রাথমিক আলোচনা। সংস্কৃত ছন্দ চরণ বিশ্লেষণ পূর্বকং ছন্দ নির্ণয় কর্তব্য। বন্ধুগণ, ছন্দ নির্ণয় করার পূর্বে আমাদের আগে জেনে নিতে হবে কিভাবে লঘুগুরু বিচার করব, লঘুগুরু কিভাবে নির্ণয় করব, লঘুগুরুর চিহ্ন কীরকম হয়, গণ কত প্রকার ও কী কী, জ্যোতিগুলো কোথায় বসে, কখন বসে, এগুলো নিয়ে একটু বিস্তর আলোচনা করব। তাই আজকে প্রথমে দেখে নেব কিভাবে আমরা লঘুগুরু নির্ণয় বা বিচার করব। বন্ধুগণ, দেখে নিন কিভাবে আমরা প্রথমে লঘুগুরু নির্ণয় করব বা বিচার করব, তারপরে আমরা অতি সহজেই ছন্দ বা জ্যোতি বা গণ এগুলো নির্ণয় করতে পারব। দেখুন, কিছু আপনাদের সুবিধার জন্য কিছু আমি লিখে রেখেছি যেগুলো একটু সহজ সরল ভাষায়। আচার্য গঙ্গাদাস তার ছন্দমঞ্জুরি গ্রন্থে লঘুগুরু নির্ণয় প্রসঙ্গে একটি সূত্র দিয়ে গেছেন। সূত্রটি হচ্ছে, আপনারা জানেন প্রত্যেকে, সানুস্বরশ্চ দীর্ঘশ্চ বিসর্গী চ গুরু ভবেত বর্ণ সংযোগ পূর্বশ্চ তথা পাদন্ত গোপী বা। তাহলে এখানে দেখে নেব 1 নম্বর, বিসর্গযুক্ত বর্ণ গুরু হবে। সূত্রটা কি ছিল? এখানে ছন্দমঞ্জুরি গ্রন্থে আচার্য গঙ্গাদাস বলেছিলেন বিসর্গী চ, তাহলে বিসর্গযুক্ত বর্ণ গুরু হবে। দেখুন, আপনাদের সুবিধার জন্য আমি কি দিয়েছি উদাহরণ দেখুন, র বিসর্গ, গ বিসর্গ, বর্গীজ বিসর্গ। কিছু পদ ওখানে তুলে ধরেছি, দেখুন ব্র্যাকেটের মধ্যে, নরহ, গজহ, মত্তহ। দেখুন এই নরহ পদটিতে বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন দুটি অক্ষর আছে বা দুটি বর্ণ আছে। কি? একটি হচ্ছে ন আর একটা হচ্ছে র। আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই যে আমাদের র গণটা আছে, র গণটা আছে, এই র গণটা কি বলা হয়েছে? বিসর্গযুক্ত বর্ণ গুরু হবে। তাহলে এখানে বিসর্গটা কার সাথে যুক্ত আছে? র এর সাথে। বিসর্গটা কার সাথে যুক্ত আছে? বর্গীজয়ের সাথে। বিসর্গটা কার সাথে যুক্ত আছে? তয়ের সাথে। তাহলে এখানে আমরা এগুলো কি করব? বিসর্গ যুক্ত বর্ণটাকে আমরা কি করে দেবো না গুরু করে দেব। গুরু, বর্গীজ গুরু, তয়ত গুরু। গুরুর চিহ্ন হয় জানেন আপনারা, মাইনাস চিহ্ন। একটু দেখিয়ে দিই, এই যে গুরুর চিহ্ন হবে মাইনাসের মতো একটা, আর লঘুর চিহ্ন হবে ইউ আকৃতির। বুঝতে পেরেছেন? তাহলে প্রথম আমরা বিচার করলাম কি না বিসর্গযুক্ত বর্ণগুলো গুরু হবে। তাহলে বুঝে গেছেন, যে বর্ণটার সাথে বিসর্গ থাকবে, যেমন রয়ের সাথে আছে বিসর্গ, আমরা গুরু করলাম। বর্গীজের সাথে বিসর্গ আছে, আমরা গুরু করলাম। তয়তার সঙ্গে গুরু আছে আমাদের, আমরা গুরু করলাম। কিন্তু দন্তনাটা তখন হস্বস্বর, এটা কিন্তু লঘু হবে। এটা কি হয়ে যাবে? লঘু। গটা কি হয়ে যাবে? লঘু। আর মটা কি হয়ে যাবে? গুরু। কেন গুরু হবে? তয়তার একটি সংযুক্ত বর্ণ, তার জন্য এটা কি হয়ে যাবে? গুরু হয়ে যাবে। মনে থাকে যেন? তাহলে বিসর্গযুক্ত বর্ণ গুরু হবে। তো এই সূত্রটা আবার আমি রিপিট করে দিচ্ছি। আচার্য গঙ্গাদাস তার ছন্দমঞ্জুরি গ্রন্থেতে কি বলেছেন? সানুসারশ্চ দীর্ঘিশ্চ বিসর্গীচ গুরুর ভবেৎ বর্ণ সংযোগ পূর্বশ্চ তথা পাদান্ত গোপী বা। হয়েছে? চলে যাব আমরা দ্বিতীয়, কীভাবে লঘুগুরু বিচার করবো বা নির্ণয় করবো। অনুস্বারযুক্ত বর্ণ গুরু হবে। এখানে আবার 2 নম্বর দেখুন, বিসর্গ চলে আসছে, অনুস্বারযুক্ত বর্ণ গুরু হবে। আপনাদের বোঝার সুবিধার জন্য উদাহরণ কি দিয়েছি দেখুন, কং, মং, যেমন ব্র্যাকেটের মধ্যে লিখেছি, নরং, হট্টং, চরণম, এই যে শব্দগুলো। তাহলে অনুস্বারযুক্ত বর্ণটা গুরু হবে। তাহলে এখানে আমরা কি করব? এই যে অনুস্বারটা কার মাথায় আছে? রয়ের মাথায়, গুরু করলাম। অনুস্বারটা কার সাথে যুক্ত আছে? টয়ের সঙ্গে, গুরু করলাম। অনুস্বারটা কার সাথে যুক্ত আছে? মূর্ধন্যের সঙ্গে, গুরু করলাম। এবার দেখুন, ওই যে বললাম অনুস্বার যার সাথে যুক্ত হবে সে গুরু হবে।
তাহলে কয় অনুস্বার, ময় অনুস্বার, হ্যাঁ, তাহলে এগুলো আমরা কি করব, গুরু গুরু। তাহলে নরমে দেখুন রয় অনুস্বার আছে, নটা কি হয়ে গেল না লঘু, হটা কি গেল গুরু। কেন হবে না, এখানে সংযুক্ত বর্ণ আছে, দুটো ট আছে, তার জন্য এটা গুরু হবে। চরণং দেখুন এটা কি হবে, লঘু লঘু, এটা গুরু হয়ে গেল। বুঝতে পারলাম? আশা করি বন্ধুগণ আপনারা বুঝতে পেরেছেন। চলে যাব আমরা তৃতীয় নম্বর। হসন্তযুক্ত বর্ণের পূর্ববর্ণ কী হবে, একটু গুরু হবে। এই জায়গাটাকে একটু আপনাদেরকে একটু বলে রেখে দিই। হসন্তযুক্ত বর্ণের পূর্ববর্ণ গুরু হবে। খেয়াল করে দেখুন, একটা আমি এখানে একটা পদ দিয়ে রেখেছি, প্রগল। প্রগলটাতে দেখুন আমরা কটা বর্ণ পাচ্ছি, প্র, গ, ল। মনে হবে যে এখানে তিনটি বর্ণ আছে, কিন্তু মোটেও না। হসন্তযুক্ত বর্ণের পূর্ববর্ণ গুরু হবে। গল, প্র, গল, এখানে কিন্তু দুটো বর্ণ। তাহলে হসন্তযুক্ত বর্ণের পূর্ববর্ণ কি আছে, গলটা যদি একটা বর্ণ হয় তাহলে পটা কি হয়ে যাবে, গুরু। পটা হয়ে যাবে গুরু। এটা মনে থাকে যেন, এটা কিন্তু দুটো অক্ষর আছে, প্র, গল, মনে থাকে যেন। চলে যাবো 4 নম্বর। হসন্তযুক্ত বর্ণটি একটি অক্ষর হবে। এই যে বললাম প্র, গ, প্র, গ, ল, মনে হবে তিনটি, কিন্তু না, উচ্চারণ করবেন প্রগল। তাহলে প্র একটা, গল একটা, দুটো বর্ণ এখানে পাচ্ছি। আর দুটো বর্ণে পূর্ববর্ণ আবার রিপিট করে দিচ্ছি, পটা কি হয়ে যাবে, গুরু। পটা কি হয়ে যাবে, গুরু। এটা তাহলে মনে রাখবেন। কি কি পেলাম এখন পর্যন্ত 4টের মধ্যে? বিসর্গযুক্ত বর্ণ গুরু হবে। তাহলে যে বর্ণের সঙ্গে বিসর্গটা যুক্ত থাকবে সেটি গুরু করবেন। যেমন আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি, নরর রয়তে বিসর্গ আছে, গুরু হয়েছে। গজতে বর্গীজয় বিসর্গ আছে, গুরু হয়েছে। মত্ততে তয়তয় বিসর্গ আছে, গুরু হয়েছে। হ্যাঁ, তার আগের গেল দন্তন্য দেখুন, হস্যস্বর লঘু হয়েছে, গ হস্যস্বর লঘু হয়েছে। মটা কেন হস্যস্বরই কিন্তু গুরু হলো কেন না, তয়ত হচ্ছে একটি সংযুক্ত বর্ণ, আর সংযুক্ত বর্ণে পূর্ববর্ণ গুরু হয়ে যায়। 2 নম্বরে আমরা কি পেলাম, অনুস্বারযুক্ত বর্ণ গুরু হবে। তাহলে যে বর্ণের সঙ্গে অনুস্বার যুক্ত থাকবে সেটি গুরু হয়ে যাবে। কয় অনুস্বার, কং, মং, যেমন হচ্ছে ব্র্যাকেটের মধ্যে কিছু পদ দিয়েছি, নরং, হট্টং, চরণম। তাহলে নরঙে দেখুন ন হস্যস্বর লঘু হয়ে গেছে, র অনুস্বার, রয়ের সঙ্গে অনুস্বারটা আছে বলে সেটা কি হয়ে গেল, গুরু হয়ে গেল। হট্টং, হ টয়টা অনুস্বার, টয়ের সঙ্গে অনুস্বার যুক্ত হচ্ছে বলে গুরু হয়ে গেল। চরণং, চ র মূর্ধন্য অনুস্বার, এখানে কি আছে, মূর্ধন্যের সঙ্গে অনুস্বার আছে বলে গুরু হয়ে গেল। আর চ র লঘু হয়ে গেল। হসন্তযুক্ত বর্ণে পূর্ববর্ণ গুরু হবে, প্র, গল। তা প্রটা হচ্ছে হসন্তযুক্তের পূর্ববর্ণ, গল সব মানে এই বর্ণটার পূর্ববর্ণ প্র, তাই এখানে কি হলো, গুরু। হসন্তযুক্ত বর্ণ একটি অক্ষর হবে, প্র, গল। তাহলে কটা অক্ষর, প্র একটা, গল একটা, দুটো এখানে অক্ষর বর্ণ আছে। চলে যাব 5 নম্বর। দীর্ঘস্বরযুক্ত বর্ণ গুরু হবে। দীর্ঘস্বরগুলো আমরা জানি স্বরবর্ণকে দুটি ভাগে ভাগ করা যায় উচ্চারণের সময়ের যে মাত্রা ইয়ে অনুযায়ী। একটা হচ্ছে হস্যস্বর আর একটা হচ্ছে দীর্ঘস্বর। হস্যস্বর মানে যে বর্ণগুলো উচ্চারণ করতে শ্বাসবায়ুর খুব কম প্রয়োজন হয় এবং উচ্চারণ খুব দ্রুত করা যায়, সময় খুব অল্প লাগে, তাকে আমরা হ্রস্বস্বর। আর দীর্ঘস্বর যে বর্ণগুলো উচ্চারণ করতে একটু শ্বাসবায়ুর অধিক প্রয়োজন হয় এবং সময় লাগে বেশি, তাকে আমরা কি বলবো, দীর্ঘস্বর। দীর্ঘস্বর বর্ণগুলো কি কি একটু দেখে নেব। দীর্ঘস্বর বর্ণগুলো হচ্ছে আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, দীর্ঘ রি, এ, ওই, ও ও। স্বর কিন্তু সংস্কৃতে স্বরবর্ণমালায় কিন্তু মনে রাখবেন দীর্ঘ লি বলেও একটি কিন্তু বর্ণ আছে, সেটাও কিন্তু দীর্ঘস্বর। এই বর্ণগুলো অর্থাৎ দীর্ঘস্বরযুক্ত বর্ণগুলো গুরু হবে, এটা মনে রাখবেন। এর সাথে দেখুন আকা মানে বর্ণ, আকার যদি থাকে যার সাথে যুক্ত থাকবে তাহলে সেটা কি হয়ে যাবে, গুরু। দীর্ঘ ইকার যার সাথে যুক্ত থাকবে সেটা গুরু হয়ে যাবে। দীর্ঘ উকার যার সাথে যুক্ত থাকবে গুরু হয়ে যাবে। রিকার, দীর্ঘ রিকার যার সাথে যুক্ত থাকবে সে গুরু হয়ে যাবে। একার যার সাথে যুক্ত থাকবে গুরু হয়ে যাবে। ঐকার যার সাথে যুক্ত থাকবে সে গুরু হয়ে যাবে। উকার যার সাথে যুক্ত থাকবে সে গুরু হয়ে যাবে। ওকার যার সাথে যুক্ত হবে সে গুরু হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিয়ে আমি একটা আপনাদেরকে ধরুন বলে দিচ্ছি, কি বলবো, একটা উদাহরণ দিয়ে যেমন দীর্ঘস্বরযুক্ত বর্ণ ধরুন আমি লিখে দিচ্ছি এখানটায়, অর্থ। দেখুন
কি বলা হয়েছে? ওকার। ওকার আছে না? তাহলে দেখুন থয়েতে ওকার আছে, ওকার, তাহলে কি হয়ে গেল? এটা কি হয়ে যাবে? ওকার আছে যখন, এটা কি হয়ে যাবে? গুরু। ধরুন কিছু আমি দিলাম, ল তা দিলাম একটা, তাহলে এটা কি হয়ে যাবে? লটা কি হয়ে গেল? লঘু। তায়ের সাথে আকার যুক্ত আছে বলে এটা কি হয়ে যাবে? গু রু। ধরুন নদী, একটা পদ দিলাম, নদী, এটা কি হয়ে গেল? লঘু হস্যস্বর, আর দীর্ঘ ইকার যুক্ত আছে বলে এটা কি হয়ে গেল? গুরু। বুঝতে পেরেছেন বন্ধুগণ? আমরা যথেষ্ট চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য। বুঝতে পেরেছেন? তাহলে দীর্ঘস্বর বর্ণগুলো আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, দীর্ঘ রি, দীর্ঘ লিও হয়, এ ওই ও ও। আকার, দীর্ঘকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ওকার, ওকার, এগুলো যার সাথে যুক্ত থাকবে সেগুলো হয়। উদাহরণ হিসেবে আপনাদেরকে দেখালাম যেন অর্থ, থয়ের ওকার আছে, থয় ওকার আছে বলে গুরু হয়েছে। লতা আকার আছে বলে যে বলাই আছে, গুরু হয়েছে। দীর্ঘ আছে বলে নদীতে কি হয়েছে? গুরু। নদী কি হয়ে গেছে? না, গুরু হয়ে গেছে। চলে যাব পরের, সংযুক্ত বর্ণের পূর্ববর্ণ গুরু হবে। সংযুক্ত বর্ণ মানে দুটো বা তার অধিক বর্ণকে আমরা সংযুক্ত বলি, দুটো বর্ণের যোগ, সংযোগকে আমরা সংযুক্ত বর্ণ বলি। যেমন উদাহরণ হিসেবে আপনাদেরকে কি দিচ্ছি দেখুন, হস্তে, অক্ষম, অঙ্গে। হ্যাঁ, তাহলে সংযুক্ত বর্ণের পূর্ববর্ণ গুরু হবে। তাহলে দেখুন এখানে হস্তে, এই যে শব্দটা আমি দিয়েছি হস্তে, তাহলে এটা কি? দন্তস্ব প্লাস ত, দুটো অক্ষর আছে, দুটো বর্ণ দেখুন, দন্তস্ব আছে একটা, ত আছে, তাহলে এটা সংযুক্ত বর্ণ। এর পূর্ববর্ণ, তাহলে এর পূর্ববর্ণ কে? দন্তস্ব ত এর পূর্ববর্ণ হচ্ছে হ, হ কি হয়ে যাবে? গুরু। এটাও গুরু হয়ে যাবে, দন্তস্ব ত এর একারটাও গুরু হয়ে যাবে। কেন একার হবে? এই যে দেখুন আগের সূত্রটা আমরা বলেছি, দীর্ঘস্বর যুক্ত বর্ণ গুরু হবে, তাই এটাও কি হয়ে যাবে? গুরু হয়ে গেল। হয়েছে অক্ষম, অ কয় মূর্ধন্য কয়ের ক প্লাস মূর্ধন্য স, ক প্লাস মূর্ধন্য স, দুটো বর্ণের সংযোগ আছে, তাই সংযুক্ত বর্ণের পূর্ববর্ণ কি আছে? অ, তাহলে অ কি হয়ে যাবে? গুরু হয়ে গেল। আচ্ছা, অঙ্গে, অ ওয়াই গয়, ওয়া প্লাস গ, তাহলে অঙ্গের এখানে কি হয়ে গেল? এটা পূর্ববর্ণ কে? অ, গুরু হয়ে গেল। বোঝাতে পারলাম বন্ধুগণ? তাহলে সংযুক্ত বর্ণের পূর্ববর্ণ গুরু হবে। চলে যাব 7 নম্বর, রেফযুক্ত বর্ণের পূর্ববর্ণ গুরু হবে। রেফযুক্ত বর্ণের পূর্ববর্ণ গুরু হবে। তাহলে যে বর্ণের সাথে রেফ আছে, যেমন এখানে দিচ্ছি স্বর্গ, নির্গুণম, সর্বথা, তাহলে দেখুন স্বর্গ রেফটা কার মাথায় যুক্ত আছে? রেফযুক্ত বর্ণের পূর্ববর্ণ, তাহলে গয়ের মাথায় যদি রেফ থাকে তার পূর্ববর্ণ কে? দন্তেস্ব, দন্তেস্ব কি হয়ে যাবে? গুরু। এটা তখন কি হয়ে যাবে? লঘু। হয়েছে। নির্গুণ, নির্গুণ, গয়ের মাথা রেফ আছে, তাহলে রেফ বর্ণের পূর্ববর্ণ গুরু হবে, তাহলে দন্তন্য কি হয়ে যাবে? গুরু। মনে থাকে যেন। সর্বথা, রেফটা কার মাথায় আছে? ব, তাহলে বয়ের আগের বর্ণ, পূর্ববর্ণ মানে কি? আগের বর্ণ, রেফযুক্ত বর্ণের পূর্ববর্ণ গুরু হবে, তাহলে দন্তস্ব কি হয়ে যাবে? গুরু হয়ে যাবে। এগুলো একটু খেয়াল রাখবেন। চলে যাব আমরা পরের, সংযুক্ত বর্ণ কখনো নিজে গুরু হবে না। এটা মনে রাখবেন। আমি উদাহরণ দিয়ে যেমন আমি একটু বলে দিই যে সংযুক্ত বর্ণ নিজে কোনোদিন গুরু হবে না। যদি আমি দিয়ে দিই এই যে দিয়ে দিই হস্ত, ধরুন পদ্ম, বাংলাতেই লিখলাম, দেবনাগরী শব্দ লিখছি না, হস্ত, এটা কি হয়ে যাবে? তাহলে গুরু, গুরু হয়ে গেল। পদ্ম দয়ম সংযুক্ত বর্ণ, তাহলে এটা কি হয়ে গেল? গুরু। কিন্তু নিজে কোনোদিন গুরু হলো না, নিজে তখন এটা কি হয়ে গেল? লঘু হয়ে গেল। এটা বলতে পারলাম, এগুলো কিন্তু লঘু হলো, সংযুক্ত বর্ণ। চলে যাব পরের, এইটা অনেক জায়গায় ভুল করে অনেকে, এটা কিন্তু ও ভেবে নেয় অনেকে, এটা কিন্তু মনে রাখবেন যখন মাত্রা থাকবে তখন এটাকে বলা হয় তয়েত। কি হয়ে যাবে? এটা একটা সংযুক্ত বর্ণ, তাহলে তয়েত একটি কিন্তু সংযুক্ত বর্ণ। তাহলে দত্তম, এটা মনে রাখবেন, দত্তম, ভুক্তম, তাহলে এটা কি হয়ে যাবে? ও যদি সংযুক্ত বর্ণ হয় তাহলে এটা কি হয়ে যাবে? দ হচ্ছে কি? তাহলে তয়েতর পূর্ববর্ণ, তাহলে সংযুক্ত বর্ণের পূর্ববর্ণ কি হয়? গুরু হয়। এর আগেই বলেছি, দেখুন একটু 8 নম্বর এটা দেখুন, সংযুক্ত বর্ণ কখনো নিজে গুরু হবে না, আর কি হবে? সংযুক্ত বর্ণের পূর্ববর্ণ গুরু হবে। 6 নম্বরেরটা দেখুন, ফার্স্টে ফার্স্টে, তাহলে দত্তম এখানে দিয়ে আছে, তাহলে দটা কি হয়ে যাবে? গুরু। ভুক্তং, এটা কি হয়ে যাবে? কয়েত আছে, ভুক্তং কয়েত, হ্যাঁ, এটা কি আছে? সংযুক্ত বর্ণের, এটা কি হয়ে যাবে? গুরু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তয়েত মনে রাখবেন একটু কিন্তু সংযুক্ত বর্ণ।
চলে যাব আমরা মাঝে মাঝে পাদান্তে শেষ বর্ণটিও গুরু হবে। তার জন্যেই কি বলে গেছিলেন আমাদের আচার্য গঙ্গা দাস, কি বলেছিলেন না, সানুশ্চারস্য দীর্ঘস্য বিসর্গী চ গুরুরু ভবেত বর্ণ সংযোগ পূর্বশ্চ তথা পাদান্ত গো অপি বা, অর্থাৎ পদের অন্তের শেষ বর্ণটিও কোনোদিন লঘু হবে না, সেটা কি হয়, গুরুই হয়ে যায়। তাহলে কি মনে থাকে যেন, মাঝে মাঝে পাদান্তের শেষ বর্ণটিও গুরু হয়ে যাবে, হয়েছে। আবার একটু আপনাদের জন্য নিয়ে এসেছি জফলা, এটা অনেকে আবার পারে না। জফলা রফলা যুক্ত বর্ণ গুরু হয় না, তার পূর্ববর্ণকে গুরু করে। তাহলে যার সাথে, যে বর্ণের সাথে জফলা যুক্ত হবে, রফলা যুক্ত হবে, বফলা যুক্ত হবে, মফলা হবে, সেটা সংযুক্ত বর্ণ মনে রাখবেন। যেমন উদাহরণ হিসেবে একটা দিয়েছি, গীত নিনদস্য, গীত নিনদস্য। তাহলে এখানে দেখুন দন্তস্বর সঙ্গে কি আছে, জফলা যুক্ত হয়েছে। তাহলে জফলা যখন যুক্ত হবে, এটা সংযুক্ত, দন্তস্ব প্লাস অন্তস্থ জ, জফলা যুক্ত, দন্তস্ব প্লাস, এটা দুটো বর্ণ হয়ে যাচ্ছে। তাহলে এটা পুরো বর্ণ কি হয়ে যাবে, গুরু হয়ে যাবে। তাহলে দন্তস্বটা গুরু হয়ে যাবে। চলে যাব আমরা 12 নম্বর, হস্বস্বর বর্ণগুলো একটু মনে রাখবেন। হস্বস্বরগুলো কি হচ্ছে, অ, হর্ষই, হস্য, রি, আর একটা কি হয়, সেটা হচ্ছে লি। লিও কিন্তু মনে রাখবেন সংস্কৃত বর্ণমালায় আছে। তাহলে এগুলো কি হচ্ছে না, হস্বস্বর। হস্বস্বর সর্বদা কি হয় না, হস্বস্বর সর্বদা লঘু হয়। কি হয়, লঘু হয়, লঘু হয়, লঘু হয়, লঘু হয়। এগুলো মনে রাখবেন, এগুলো কি হয়, হস্বস্বর সবসময় লঘু হয়। তাহলে এইভাবে এই 10-12টা একটু নিয়ম আপনারা খাতায় টুকে নেবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই কদিন প্র্যাকটিস করে নেবেন, যখন কোনো পরীক্ষা থাকবে, বারবার ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, এই ছন্দ সংস্কৃত যারা নিয়ে পড়াশোনা করছেন, অনার্স করছেন, এগুলো কিন্তু প্রায় পরীক্ষায় আসে। অতি সহজেই দেখুন, এই নিয়মটা যদি একটু খাতায় নিয়ে ফলো করে দেখেন, তাহলে অতি সহজেই কিন্তু আপনারা ছন্দ নির্ণয় করতে পারবেন। চলে যাব এবার লঘু গুরুর চিহ্ন। এর আগেই দেখিয়ে দিয়েছি, গুরুর চিহ্ন হয় মাইনাস এবং লঘুর চিহ্ন হয় ইউ আকৃতির বা অর্ধচন্দ্রাকৃতি হয়। এবারে বন্ধুগণ আমরা গণে যাব। গণ বলার আগে আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই, গণের 10টি গণের কথা বলে গেছেন, যেহেতু আচার্য গঙ্গা দাস তার ছন্দমঞ্জুরি গ্রন্থে ভগবান বিষ্ণু যেহেতু 10টা অবতার ছিল, সেই জন্য উনি গণকে 10টি ভাগে বিভক্ত করেছেন। গণগুলো জানেন, মস্ত্রী গুরু স্ত্রী লঘুশ্চ নকারো ভাদি গৃহ পুনরাদির লঘুরজ যো গুরু মধ্যগত রলমধ্য সোহন্ত গ্রহ কথিত অন্ত লঘুস্ত। এই সূত্রটা একটু আপনারা দেখবেন। এই সূত্রটা হচ্ছে যে মস্ত্রী গুরু স্ত্রী লঘুশ্চ নকারো ভাদি গুরু পুনরাদির লঘুরজ যো গুরু মধ্যগত রলমধ্য সোহন্ত গ্রহ কথিত অন্ত লঘুস্ত। এই শ্লোকটা অনেক জায়গায় তুলে দেয়, তুলে দিয়ে বলে ব্যাখ্যা করুন, বা গণগুলো কি, গণের স্বরগুলো কি কি আমরা দেখব। প্রত্যেকেই আপনারা জানেন, ছন্দমঞ্জুরি সম্পর্কে একটু প্রাথমিক জ্ঞান বা ধারণা আপনাদের আছে। জানেন যে ভগবান বিষ্ণু যেহেতু 10টা অবতার নিয়ে এই মর্তধামে অবতীর্ণ হয়েছিলেন, তাই আচার্য গঙ্গা দাস 10টি গণকে নির্ণয় করেছেন। সেই 10টি গণগুলি হলো, একটু দেখে নেব আমরা। সেই 10টি গণ। 10টি গণগুলো আপনারা জানেন, ম গণ, ন গণ, র গণ, বর্গীয় গণ, দন্তস্ব গণ, ত গণ, ভ গণ, অন্তস্থ জ গণ। এই কটা গণ, এই 8টা গণ মনে রাখবেন। ম থেকে অন্তস্থ জ পর্যন্ত এই গণগুলোকে বলা হয় ত্রক্ষর গণ। কি বললাম, ত্রক্ষর গণ। ত্রি প্লাস অক্ষর, 3টি করে অক্ষর নিয়ে একটি গণ নির্ণয় করা হয়, তার জন্য এদেরকে বলা হয় ত্রক্ষর গণ। ম, ন, র, বর্গীয় জ, দন্তস, ত, ভ, জ, অন্তস্থ জ। এই 8টি গণকে বলা হয় ত্রক্ষর গণ। আর একটি করে অক্ষর নিয়ে যে গণ নির্ণয় করা হয় তাকে বলা হয় একাক্ষর গণ। সেটা কি হচ্ছে, একাক্ষর গণ দুটি, একটা হচ্ছে গ গণ আর একটি হচ্ছে ল গণ। একটি বর্ণ গুরু হবে, একটি বর্ণ লঘু হবে। দেখে নেবো এবার গণগুলো আস্তে আস্তে। ম গণ, 3টি বর্ণই গুরু হবে। তাহলে 3টি বর্ণ গুরু হলে কি হবে, চিহ্নটা 3টি মাইনাস চিহ্ন হবে, 3টি মাইনাস চিহ্ন। চলে যাব আমরা ন গণ। ন গণে কি দেখছি, 3টি বর্ণই লঘু হবে। কি হবে, 3টি অর্ধচন্দ্রাকৃতি বা ইউ। চলে যাব র গণ, মাঝের বর্ণটি লঘু হবে। তাহলে প্রথমে গুরু, তারপরে লঘু, তারপরে গুরু।
চলে যাব বর্গীয় যখন, মাঝের বর্ণটি গুরু হবে, প্রথমে লঘু তারপরে গুরু তারপরে লঘু। দন্ত সগণ শেষ বর্ণটি গুরু হবে, লঘু লঘু গুরু। খেয়াল করে দেখছেন, ওই যে বললাম মত গণ, দন্তেন গণ, র গণ, বর্গীয় গণ, দন্ত সগণ, ত গণ, ভ গণ, প্রত্যেকটাই দেখুন তিনটে করে অক্ষর নিয়ে গণ নির্ণয় করা হয়। তার জন্য দেখুন চিহ্নগুলো দিয়ে দেওয়া আছে তিনটে করে, দেখুন হয়েছে। তাহলে বর্গীয় গণ কি বোঝালাম, প্রথমে লঘু তারপরে গুরু তারপরে লঘু। দন্ত সগণে লঘু লঘু লাস্টে গুরু। ত গণে প্রথমের গুরু তারপরেরটাও গুরু লাস্টে লঘু। ভ গণে প্রথম বর্ণটি গুরু ও শেষ দুটি বর্ণ লঘু হবে। জগণটা অন্তস্থ জগণটা প্রথম বর্ণটি লঘু ও শেষ দুটি বর্ণ গুরু হবে, তাকে আমরা কি বলবো, অন্তস্থ জগণ। আর একাক্ষর গণ একটি বর্ণ গুরু হবে, সেটা হচ্ছে গগণ বলবো, আর একটি বর্ণ লঘু হলে তাকে আমরা লগন বলবো। তাহলে এটা একটু আপনারা মনে রাখবেন, সেই সূত্রটা একটু আপনারা কাইন্ডলি খাতায় নোট ডাউন করে নেবেন বা লিখে রাখবেন। সেটা সূত্রটা কিছুক্ষণ আগে আমরা জানালাম যে মস্ত্রী গুরু লঘুস্ব নকার ভাদের গুরু পুনরাদের লঘুর যো গুরু মধ্যগত রল মধ্য সন্ত গুরু কথিতন্ত লঘুস্থ। এই সূত্রটা একটু মনে রাখবেন, আর গণগুলো একটু খাতায় আপনারা এই নোট ডাউন করে নেবেন। হয়েছে, এত দূর পর্যন্ত এই নিয়মাবলীগুলো আমরা জেনে গেলাম। এবার আমরা চলে যাব কি না চরণ থেকে ছন্দর নির্ণয়। পরীক্ষায় দেখবেন এই দেবনাগরী অক্ষরে কিন্তু আপনাদেরকে একটু প্র্যাকটিসটা বাড়িতে করতে হবে, বাংলাতে থাকে না সচরাচর সংস্কৃত পরীক্ষায়। চরণ থেকে ছন্দ নির্ণয় কোনো নাটক থেকে বলুন, কবিতা থেকে বলুন, পদ্য থেকে বলুন, বিশেষ করে শকুন্তলা, শিশুপাল বধ, হ্যাঁ, মেঘনাথ বধ মহাকাব্য, আপনার ধরুন কুমার সম্ভব, তারপরে আপনারা ধরুন মেঘদূত, এইগুলো থেকে কিন্তু অনেক সময় দিয়ে দেয়। শিশুপাল থেকে বেশি দেয়, আপনার শকুন্তলা থেকে বেশি দেয়, মেঘদূত থেকে দিয়ে দেয়। যেমন এখানে দেখুন একটি প্রথম আমি কি দিয়েছি, একটি শ্লোক বা চরণ তুলে দিয়েছি, সেটা হচ্ছে শকুন্তলার, প্রত্যেকেই জানেন, সেটা হচ্ছে অর্থহি কন্যা পরকে এব তামদ্র সংপ্রেস্য পরিগ্রহিত। এটি চতুর্থ অঙ্কে, শকুন্তলা চতুর্থ অঙ্ক আছে। আমি কি করব, প্রথমে ছন্দকে নির্ণয় করতে গেলে প্রথমে আপনারা কি করবেন, তিনটি করে অক্ষর গুণে নেবেন। অ থ হি, কটা অক্ষর, তিনটে, এইভাবে টানবেন, ডিভাইড করবেন। তারপরে কন্যা ক দন্তরে যাবেন, দুটো ক তিনটে, তিনটে অক্ষর হলো। এখানে কি হলো, এক দুই তিন, তিনটে অক্ষর টেনে দিলেন। এবার লাস্টে দেখুন দুটি অক্ষর পড়ে রয়েছে, দুটি অক্ষর আমি তো দ্বি অক্ষর দিয়ে আমি তো বলিনি কোনো গণ আছে, ত্রক্ষর গণ আর একাক্ষর গণ, তিনটি অক্ষর নিয়ে যেটা হয়, প্রত্যেকে দেখুন আমি তিনটে করে অক্ষর নিয়েছি, এগুলোকে ত্রক্ষর গণ। আর লাস্টে যে দুটি রয়েছে এটাকে ডিভাইড ভেঙে আমরা কি করব, একাক্ষর গণ করে নেব। এবার আমরা দেখুন এই ছন্দটা শ্লোকটা নির্ণয় করার পূর্বে আমরা একটু কি দেখে নেব, সেই সূত্রগুলো পাশে আমি রাখলাম। দেখুন এই অটাকে প্রথমে আমি নির্ণয় করার আগে আমি কি দেখে নেব, অ আমি কি বলেছিলাম, অ কি হয়, হস্যস্বর। হস্যস্বর বর্ণ সবসময় কি হয় না লঘু হয়। হস্যস্বর বর্ণ অ, হর্ষ ই, হর্ষ উ, রি, লি, এগুলো কি হয়, হস্যস্বর বর্ণগুলো কি হয়, লঘু হয়। তাহলে এখানে কি আছে, অ লঘু, এটা নিশ্চিত এটা কি হওয়া উচিত ছিল, লঘু। কিন্তু কেন হবে না, কেন, থয়ে রেফ ওকার, অর্থ থয়ের মাথায় রেফ আছে, আর রেফযুক্ত বর্ণের পূর্ববর্ণ কি হয়, রেফযুক্ত বর্ণের পূর্ববর্ণ কি হবে, গুরু। স্বর্গ গয়ের মাথায় রেফ আছে, তাহলে দন্ত স গুরু হয়ে গেছিল, দেখতে পাচ্ছেন। তাহলে এখানে থয়ের মাথায় রেফ আছে, তার জন্য এটা কি হয়ে যাবে, গুরু। আচ্ছা, থয়ের রেফটা নয় চলে গেল, থয়ের সঙ্গে কি আছে, ওকার। কি বলেছি, দীর্ঘস্বর যুক্ত বর্ণ গুরু হবে, দীর্ঘস্বর যুক্ত বর্ণ গুরু হবে। দেখুন থয়ের রেফ ওকার আছে, উকার থাকার জন্য, থয়ের সঙ্গে উকার থাকার জন্য, তাহলে এটা কি হয়ে গেল, গুরু। এটা হি হ, হয়ের সাথে কি আছে, হর্ষ ইকার, তাহলে এটা কি হয়ে গেল আমাদের হর্ষস্বর। তাহলে হর্ষস্বর কি হয়, লঘু। কি বলা হয়েছিল এই যেন, এ মনে আছে যেন, এগুলো মনে থাকে যেন, অ হর্ষ ইকার লঘু হবে, হর্ষ উকার লঘু হবে, রিকার লঘু হবে, লিকার লঘু হবে। তাহলে এখানে কি হলো, সেই গণটা আমি কি বলেছিলাম, যে প্রথমে দেখে নিই একটু, প্রথমে দেখুন ত গণটা খেয়াল করে দেখুন, গুরু গুরু লঘু। তাহলে মাথায় আমরা কি করে দেবো, এভাবে লিখে দেবো ত গণ, হয়েছে। চলে যাবো এবার কন্যা, ক ক কি আসছে, ক এর সাথে অ, তাহলে এটা হিসাব মতো কি হওয়া উচিত, এটা লঘু হওয়া উচিত। কিন্তু কেন হবে না,
দন্তনের সঙ্গে জফলা আছে, কন্যা ক দন্তনে জফলা আকার। তাহলে এই জন্য কী বলেছি, জফলাযুক্ত রফলাযুক্ত বর্ণ গুরু হয় না, তার পূর্ববর্ণকে গুরু করে। তাহলে এই জন্য পূর্ববর্ণকে দন্তনে জফলার আগে পূর্ববর্ণকে ক, তাহলে ক কী হলো গুরু। এবার দেখুন ক দন্তনে জফলা আকার দীর্ঘস্বর, দীর্ঘস্বরযুক্ত বর্ণ কি হবে, 5 নম্বরটা দেখুন, দীর্ঘস্বরযুক্ত বর্ণ কি হবে গুরু, আ দীর্ঘ ই দীর্ঘ উ রি এ ওই ও ও। তাহলে কি হয়ে গেল, আকারটা কি হয়ে গেল না গুরু। তারপরে প, পটা হয়ে গেল কি লঘু, অ আসছে, তাহলে এটাও কি হয়ে গেল আপনার তগণ, এটাও কি হয়ে গেল তগণ। তাহলে ত গণ পেলাম। এবার দেখি চলে যায় র, র র অ আসছে, কয়ের সাথে কোনো সংযুক্ত বর্ণ আছে কি নেই, জফলা আছে কি নেই, রফলা আছে কি নেই, কোনো কিছু নেই, রেফ আছে কি নেই। তাহলে এটা কি হয়ে গেল লঘু, লঘু হয়ে গেল। কয়ে দীর্ঘ, এই যে দীর্ঘস্বর যুক্ত বর্ণ কি হবে গুরু হবে, দীর্ঘস্বর যুক্ত বর্ণ গুরু হবে। তাহলে কয়ে দীর্ঘ আছে, তাহলে নিশ্চিত এটা কি হয়ে যাবে গুরু। তারপরে কি আছে অন্তস্থ অ আসছে, অ করার আগে এই বর্ণটাকে একটু দেখে নেবেন, পরবর্তী বর্ণটা রেফ আছে নেই, কোনো যুক্ত বর্ণ আছে নেই, রফলা জফলা আছে কিছু নেই, তাহলে এটাও কি হয়ে যাবে লঘু। তাহলে কি বলা হচ্ছে, প্রথমে লঘু, তারপরে গুরু, মাঝে বর্ণটা গুরু, লাস্টে লঘু। কোন গণটা দেখে নিন তো, বর্গীয় গণ, মাঝের বর্ণটি গুরু হবে, তাই মাঝের বর্ণটি কি হলো গুরু। তাহলে আমরা কি করব, মাথায় এইভাবে লিখে দেবো বর্গীয়। আচ্ছা এ, এটা কি একটা দীর্ঘস্বর বর্ণ, এই যে কিছুক্ষণ আগে বলে দিচ্ছি এ হচ্ছে একটি দীর্ঘস্বর বর্ণ, দীর্ঘস্বরযুক্ত বর্ণগুলো কি হবে গুরু হবে। তাহলে এ হয়ে গেল কি গুরু। তাহলে একটা গণ যদি থাকে সেটাকে আমরা কি বলবো, কিছুক্ষণ আগে বলেছিলাম একাক্ষর গণ, সেটাকে একটি বর্ণ গুরু হলে তাকে আমরা কি বলবো গ গণ। এবার লাস্টে দেখুন ব, ব আসছে, সূত্রটায় কি বলেছিল পাদান্ত অপি বা পাদান্ত, সে আমরা কি জানোই যে পাদান্ত গোপি বা মানে পাদের অন্ত মাঝে মাঝে কি হয়ে যায় গুরু হয়ে যায়। তাহলে এটাকেও আমরা কি করে দেবো গুরু করে দেবো। তাহলে ব্র্যাকেটে এই জায়গায় যখন গুরু করবেন সেটাকে লিখবেন পাদান্ত গুরু, পাদান্ত গুরু এইভাবে লিখে দেন। তাহলে এটা কি হয়ে গেল, কোন ছন্দের লক্ষণ, ছন্দের লোক হচ্ছে স্বাধীনতা যদিতেও জবভ, এটা ইন্দ্রবাজা ছন্দের নির্ণয় হয়েছে। চলে যাবো আবার একটা আমরা পরের উদাহরণ দিয়েও দিতে পারি, যেমন দ্বিতীয় উদাহরণটা আবার দিয়েছি, শতাং হি সন্দেহে সন্দে অপদেশু বস্তুসু। তাহলে এটা কি হবে দেখুন, একটু দেখিয়ে দিই আবার, স স কি হবে, তাহলে এটা অ আসছে, তয়ের সঙ্গে কোনো সংযুক্ত বর্ণ আছে না নেই, তাহলে এটা লঘু। অনুস্বারযুক্ত তয়ে আকার অনুস্বার, শতাং অনুস্বার, অনুস্বারযুক্ত বর্ণগুলো কি হবে, 2 নম্বর সূত্র দেখুন, অনুস্বারযুক্ত বর্ণ গুরু হবে, কং মং নরম। তাহলে তয়ের সঙ্গে অনুস্বার আছে, তাহলে এটা কি হয়ে যাবে গুরু। হি হয় হস্য হি, এখানে দেখুন হি স্বর, এটা হস্যস্বর, তার জন্য এটা কি হয়ে গেল লঘু। তাহলে কোন গণ হবে বর্গীয় গণ। তারপরে চলে যাই আমরা সন্ধে, সন্ধে দন্তন্বয় দ সংযুক্ত বর্ণ, তাহলে সংযুক্ত বর্ণের পূর্ববর্ণ সবসময় কি হয় গুরু হয়। এই দেখুন সংযুক্ত বর্ণের পূর্ববর্ণ গুরু হয়, যেমন হস্তে দন্তস্বতা সংযুক্ত বর্ণ, তার আগে বর্ণ গুরু হয়ে গেল, কিন্তু একার আছে বলে এটাও গুরু হয়েছে। তাহলে সন্ধে, তাহলে দন্তেশ্বটা কি হয়ে যাবে গুরু। সন্ধে এটাও একার আছে, একার থাকলে আমি কি বলেছি দীর্ঘস্বরযুক্ত বর্ণ কি হবে গুরু হয়ে যাবে, একার ঐকার ওকার উকার এগুলো, তাহলে এটা কি হয়ে যাবে সন্ধে, এটাও কি হয়ে যাবে গুরু। হ্যাঁ, তার আগে আমরা একটু বলে দিই, এটা অক্ষরটা আমি ভেঙে নিই, 3টে করে অক্ষর নিয়ে 1 2 3 ত্রক্ষরগণ 1 2 3, এই মাঝের এটা একটা হচ্ছে লুপ্ত আকার, সংস্কৃত লুপ্ত আকার, লুপ্ত আকার কোনো বর্ণ বা অক্ষরের মধ্যে না। আবার এখানে একটা ভাগ নিলাম, হয়েছে, একটু যেন মনে থাকে। সরি বন্ধু, একটু আমার এই শ্লোকটা একটু ভুল ঠোকা হয়েছিল, এটা লুপ্ত আকার বলে ফেলেছি, সরি দুঃখিত তার জন্য, ওটা হ হবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা আবার 3টে করে অক্ষর নিয়ে কাটলাম, আবার এখানে 3টে করে অক্ষর নিলাম, বাকি 3টে অক্ষর রয়ে গেল, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে দেখুন জ লাস্টে কী হয়ে যাবে হ, তাহলে এটা কী হয়ে যাবে লঘু, তাহলে এটা কী হয়ে যাবে গুরু, গুরু লঘু, কিছু না কি করেছেন দেখুন উপরে গণটা খেয়াল করুন, তগণ হয়েছে। তারপর একটা দেখুন প
লঘু। দে একার আছে, একার যুক্ত বর্ণ কী হবে আমি কিছুক্ষণ আগে বলেছি, এই যে দীর্ঘস্বর যুক্ত বর্ণগুলো কি হবে, 5 নম্বর দীর্ঘস্বর যুক্ত বর্ণ গুরু হবে। এই যে একার ঐকার, খুব সুবিধা, এই সূত্রটা একটু খাতায় আপনারা টুকে রাখবেন। তাহলে পদেশু, তাহলে এটা কি হয়ে যাবে গুরু। পেট কাটা বন্ধ হস্যকার, সেটা কি হয়ে যাবে লঘু। এটা যদি দীর্ঘকার থাকতো তাহলে হয়ে যেত, তাহলে এটাও কি হবে বর্গীর জগন হয়েছে। আর তারপর একটা কি হয়ে যাচ্ছে বস্তু দন্তস্ব হস্য সংযুক্ত বর্ণ, সংযুক্ত বর্ণের পুরো বর্ণ কি হয়ে যায় গুরু। সূত্রটা আবার দেখিয়ে দিচ্ছি। 6 নম্বর সূত্রতে কোনো সংযুক্ত বর্ণের পুরো বর্ণ গুরু হবে, যেন হস্তে অক্ষম অঙ্গে, তার মানে বস্তু সু দন্তস্ব ত দুটো অক্ষর মিলে হয়েছে সংযুক্ত বর্ণ বস্তু সু, তাহলে বটা হচ্ছে দন্তস্ব তয়ের পুরো বর্ণ, তাহলে গুরু হয়ে গেল। আর এটা কি হয়ে যাবে সেটা লঘু। হ্যাঁ, আর পেট কাটা মধ্যস্ব হস্য, এটা কি হয়ে যাচ্ছে আপনার কি হতো, সেটা লঘু হওয়ার কথা ছিল কিন্তু হয়ে যাবে কি গুরু। এটাও কি হয়ে যাবে আপনার পাদান্ত গুরু। এক হাতে ক্যামেরা করছি আর হাতে লিখছি, একটু অসুবিধা হচ্ছে, মানিয়ে নেবেন। হ্যাঁ, তাহলে এটা কি হয়ে যাবে রগণ। হ্যাঁ, রগণ আমরা এর আগে দেখিয়ে দিচ্ছি গণটা কীরকম হবে, একটু দেখিয়ে দিই। দেখুন রগণ কি বলা হয়েছে 3 নম্বরে, মাঝের বর্ণটি লঘু হবে। দেখুন মাঝের বর্ণটি লঘু হলো, তাহলে রগণ। তাহলে এটা কি হলো জ ত জর কি হলো বংশস্থবিল, মনে থাকছে না। তাহলে বংশস্থবিলের লক্ষণে কি বলেছেন আচার্য গঙ্গাধর তার ছন্দমঞ্জুরি গ্রন্থে, বদন্তি বংশস্থবিলং যত জর, তাহলে জ ত জর হবে। এইভাবে আপনারা কি করলেন চরণ থেকে ছন্দ নির্ণয় করলেন অতি সহজে। এতে কিন্তু অতি সহজে নাম্বার পাওয়া যাবে না, কিছু কিছু চরণ থেকে ছন্দ নির্ণয় করতে 5 নাম্বার দেওয়া থাকে, তাহলে তখন আমরা কি করবেন এই জায়গাটা একটু পয়েন্ট দেবেন। হ্যাঁ বন্ধুগণ, এভাবে আপনারা ছন্দ স্ক্যান করার পর আপনারা জানেন যে একটু নাম্বার বেশি থাকলে 5 নাম্বার থাকে ম্যাক্সিমাম ওই চরণ থেকে ছন্দ নির্ণয় করতে হলে, তাই 5-এ 5 পেতে গেলে অতি সহজেই পাওয়া যায়। আপনাদেরকে একটু পরিশ্রম করতে হবে। কীভাবে ছন্দটা স্ক্যান করার পর আপনারা তলায় লিখবেন ছন্দ নির্ণয়, উক্ত উদাহরণ চরণটি ইন্দ্রবর্জা বা বংশস্থবিল ছন্দে রচিত। ওপরেরটি জানেন ইন্দ্রবর্জা তত জ গ গ, সারেন্দ্রবর্জা যদি তো জ গ গ, আর এটা হচ্ছে বংশস্থবিল বদন্তি বংশস্থবিলং যত জর, এটা বংশস্থবিল ছন্দে রচিত। তাই আমি এখানে ইন্দ্রবর্জা বংশস্থবিল দিই উদাহরণটা দিয়ে আপনাকে দেখালাম। কারণ সিদ্ধান্ত হিসেবে কারণ কি দেখাচ্ছেন লক্ষণ, আচার্য গঙ্গাদাস তার ছন্দমঞ্জুরি গ্রন্থে ইন্দ্রবর্জা অথবা বংশস্থবিল যেটাই দিক, ইন্দ্রবর্জা দিক বা বসন্ত তিলক দিক বা মালিনী দিক বা মন্দারনাথ যাই দিক, সেখানে যেটা বেরোবে আপনারা সেই জায়গাটা ইন্ডিকেট করবেন যে ইন্দ্রবর্জা এখানে আমার বেরিয়েছে বা বংশস্থবিল বেরিয়েছে, তাই আমি ইন্দ্রবর্জা বংশস্থবিল কথাটা লিখলাম। যদি মালিনী বেরোয় আপনারা মালিনী লিখবেন, মন্দারকান্তা বললেন মন্দারকান্তারা শব্দরা হলে শব্দরা, অনুষ্ঠ বললেন অনুষ্ঠ। ইন্দ্রবর্জা বংশস্থবিল ছন্দের লক্ষণে বলেছেন কি বলেছেন, স্বাধীন্দ্রবর্জা যদি তো জগৌগ অথবা বদন্তি বংশস্থবিলং যত জোরেটা বংশস্থবিল লক্ষণ। এই লক্ষণটাকে আপনাকে লিখতেই হবে নাম্বারটা বেশি পাওয়ার জন্য। তারপরে কি লিখবেন অক্ষর সংখ্যা। খ, ইন্দ্রবর্জা ছন্দে রচিত পদ্যের প্রতি চরণে একাদশ অক্ষর থাকে, তাই এখানে উক্ত উদাহরণ চরণে একাদশ অক্ষর আছে। এবারে বলে রাখি বন্ধুগণ, যদি আপনারা খুব ছন্দ নির্ণয় করতে পারছেন না, একটু চালাক পন্থা দেখিয়ে দিই। আপনারা প্রথমে গিয়ে অক্ষরটা গুনে নেবেন, দেখুন এতে একাদশ অক্ষর আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11। যখনই একাদশ অক্ষর হয়ে যাবে একটু নিশ্চিত থাকুন যে এগুলো আপনাদের সাধারণত ইন্দ্রবর্জা ছন্দে রচিত বা উপেন্দ্রবর্জা ছন্দে রচিত বা উপজাতি ছন্দে রচিত বা রথোদ্ধতা ছন্দে রচিত। কিন্তু 11 অক্ষরে যদি প্রথম গণটা যদি ত বেরোয় তাহলে সেটা মনে রাখবেন সেটা হচ্ছে ইন্দ্রবর্জা। যদি প্রথম গণটা বর্গীর জ বেরোয় উপেন্দ্রবর্জা, যদি প্রথমে র বেরোয় তাহলে সেটা রথোদ্ধতা, যদি উপজাতি বেরোয় ইন্দ্রবর্জা উপেন্দ্রবর্জা যে কোনো একটা লক্ষ্য রাখতে হবে। এই একাদশ অক্ষর থাকলে মনে রাখবেন ইন্দ্রবর্জা উপেন্দ্রবর্জা উপজাতি রথোদ্ধতা হয়। এই ছকটা আপনাদেরকে একটা ছক দেখে, এই ছকটা আপনারা কাইন্ডলি তুলে রাখুন নোট আপনাদের সুবিধার জন্য। দেখুন অক্ষর সংখ্যা, ছন্দের নাম, গণ, লক্ষণ, জ্যোতি, এই দেখুন এই ছকটা আপনারা একটু কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ইন্দ্রবর্জা ছন্দের কটা অক্ষর থাকে 11 অক্ষর, তাহলে আপনারা একটু অতি সহজে মনে রাখবেন 11 অক্ষর 11 অক্ষর 11 অক্ষর 11 অক্ষর, তাহলে চারটে আমরা 11 অক্ষর পাচ্ছি ইন্দ্রবর্জা উপেন্দ্রবর্জা উপজাতি রথোদ্ধতা। 12 অক্ষরে বংশস্থবিল
12 অক্ষরে দ্যুতম বিলোপিত হয়, 14 অক্ষরে বসন্ত তিলক, 15 অক্ষরে মালিনী হয়েছে। চলে এলাম 17 অক্ষরে মন্দাক্রান্তা, 17 অক্ষরে শিখরিণী, 19 অক্ষরে শার্দূল বিকৃত, 21 অক্ষরে শখধারা। এবার আমরা প্রথম থেকে আমরা একটু দেখে নিন গণগুলো কী কী। ত ত জ গ গ ইন্দ্রবর্জার, উপেন্দ্র বর্জ্য জ ত জ গ গ, উপজাতি হচ্ছে ইন্দ্রবর্জন, উপেন্দ্রবর্জ্য কোনো শ্লোকগুলো হবে যেগুলো জানেন, শ্লোক সাধারণত 4টি চরণ নিয়ে হয়। রথদতা হলে র ন র ল গ, হ্যাঁ, বংশস্থিবিল হলে জ ত জ র, দ্যুতম বিলম্বিত হলে ন ভ ভ র, বসন্ত তিলক হলে এই জ। আর লক্ষণগুলো অবশ্যই করে রাখবেন, প্রত্যেকটা লক্ষণ স্ক্রিনশট একটু আপনারা দখলে একটু নিয়ে রাখুন। আর জ্যোতি কোথায় বসে দেখছেন পাদান্তে, মালিনী থেকে দেখুন, কিন্তু জ্যোতিটা একটু চেঞ্জ হচ্ছে 15 অক্ষর থেকে। মালিনী প্রথম 8ম অক্ষরে, তার পরবর্তী 7ম অক্ষরে। এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন, ভালো করে এই জায়গাটা একটু আপনারা দেখবেন। এইভাবেও কিন্তু অনেকে অক্ষর গণনার দ্বারাও কিন্তু ছন্দ নির্ণয় করা যায় অতি সহজে। আপনারা এই গণগুলোকে একটু মুখস্থ করে যাবেন, আর লক্ষণগুলো মুখস্থ করে যাবেন, অক্ষর সংখ্যাটা কত অতি সহজেই বলে দিতে পারবেন। যেমন আমি দেখিয়ে দিলাম, এই দেখুন দ্বিতীয় শ্লোকটা একটু দেখিয়ে দিই, অক্ষরটা গুনে নিন। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তাহলে 12 অক্ষরে কোনটা থাকে আপনারা সেটা জানেন। এই দেখুন 12 অক্ষরে কী থাকে, বংশস্থ বিল আর দ্যুতম বিল। আর বংশস্থ বিলের প্রথম গণটা কী হয়, যখনই বর্গীর জ বেরিয়ে যাবে 12 অক্ষর গুনে নেবে, তখন চোখ কান বুঝে কী করে দেবেন, বংশস্থ বিল করে দেবেন। আর দ্রুত বিলম্বিত যখন ন বেরিয়ে যাবে তখন নিশ্চিত থাকুন এটা আমার দ্রুত বিলম্বিত হবে ন। এই অক্ষর গণনা দ্বারা আপনারা অতি সহজে একটু চালাকির সাহায্যে অতি দ্রুত অল্প সময়ে ছন্দ নির্ণয় করতে হবে। এই গণগুলো একটু মুখস্থ রাখবেন, লক্ষণটা মুখস্থ রাখবেন, আর অক্ষর সংখ্যা। আর মালিনী, মন্দাক্রান্তা, শিখরিণী, শার্দূল বিকৃতম, শখধারা, এদের কিন্তু জ্যোতিগুলো পদান্তে বসে না। একটু জ্যোতিগুলো দেখে নেবেন। তাহলে আমি এবার শিখরিণী, মন্দাক্রান্তা এদেরগুলো আপনি একটু দেখে নিন। আপনারা কাইন্ডলি শিখরিণীর জ্যোতিটা কোথায় বসছে দেখতে পাচ্ছেন। তারপর চলে যাচ্ছে মন্দাক্রান্তা 17 অক্ষর, গণগুলো দেখে নিচ্ছেন, লক্ষণে কি বলা হয়েছে, তারপরে জ্যোতিটা কোথায় বসছে। চলে যাচ্ছি আমরা শার্দূল বিকৃতম, গণগুলো লক্ষণটি কোথায় জ্যোতি বসে। চলে যাচ্ছি শখধারা, লক্ষণটি, হ্যাঁ, আর জ্যোতি। আর এইগুলো যেগুলো দেওয়া হয়েছে মাঝে মধ্যে আমাদের এটা পরীক্ষায় পড়ে, তো যে শখধারা ছন্দের একটি উদাহরণ দাও বা দ্রুত বিলম্বিতের একটু উদাহরণ দাও, এগুলো একটু একটু কাইন্ডলি আপনারা এটা খাতায় নোট ডাউন করে নেবেন। আশা রাখছি আমি যতটা সামর্থ্য আপনাদেরকে বোঝাতে পেরেছি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী, বন্ধু হিসেবে ক্ষমা করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ক্লাস যদি আপনাদের জীবনে এতটুকু যদি উপকার করতে পারি, নিজেকে খুব বড় কৃতজ্ঞ মনে করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।